কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আমরা একটু রিভাইজ করে নিই। আমরা পড়েছিলাম ডেফিনেশন, মেকানিজম অফ অ্যাকশন, হ্যাঁ বিডিএস। না আমাদের তো আছে। আমি না আমার ফেস 3 তে ক্লাস। Describe the mechanism of action. কি কি পড়েছিলাম আমরা? ক্লাসিফিকেশন, enumerate the use of stringent, আমরা টেনিক অ্যাসিড পড়ছিলাম শেষে, তাই না? ইয়েস ম্যাম। টেনিক অ্যাসিডের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। প্রথমে ফার্মাকোলজি অফ টেনিক অ্যাসিড, প্রিপারেশন, মেকানিজম অফ অ্যাকশন, এখন হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পড়ছিলাম। ইয়েস ম্যাম। তোমাদের কি এগুলো কি করা হয়েছে? 2 মিনিট চুপ করে নাও তো সবাই। আমরা যতটুকু পর্যন্ত পড়েছিলাম একটু 2 মিনিট চুপ করে নাও। বলছিলাম এই টেনিক অ্যাসিডটা অনেক বেশি আমরা পড়ছিলাম ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অর অ্যাকশন অফ টেনিক অ্যাসিড। টেনিক অ্যাসিড জিনিসটা কি? এটা হচ্ছে একটা ওক গাছে এক ধরনের গাম, এটা নাট গল থেকে অরিজিন, সোর্সটা হচ্ছে নাট গলস অফ ওক ট্রি। সিস্টেমিক ইফেক্ট, ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে সিস্টেমিক ইফেক্ট আর একটা হচ্ছে লোকাল ইফেক্ট। সিস্টেমিক ইফেক্ট করছিলাম আমরা জিআইডি তে, রিডিউস গ্যাস্ট্রিক অ্যাসিডিফিকেশন হয়, গ্যাস্ট্রিক অ্যাসিডিফিকেশনটা করে দেয়, ইনহিবিট ব্লিডিং ফ্রম আলসারেটিভ মিউকোসা, hardens the GAT mucosa and prevents bleeding. ব্লিডিংটা কমাবে। আর salivary gland-এর উপর ইফেক্টটা কি? ডিক্রিজ salivary gland secretion. অন লিভারের উপর ইফেক্ট হচ্ছে নেক্রোসিস অফ লিভার সেল, যেটা হার্মফুল ইফেক্ট। এরপর হচ্ছে আমাদের লোকাল ইফেক্ট। লোকাল ইফেক্টের বলছে স্কিন, যেহেতু এটা সিস্টেমিক টক্সিসিটি আছে এজন্য এটা মেইনলি লোকাল ইউজ করা হয়। স্কিন অফ রেজিস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্রিভেন্ট অ্যাবজর্পশন অফ টক্সিন, রিডিউস ব্লিডিং ফ্রম অ্যাবডেটেড স্কিন। আর মিউকাস মেমব্রেনের উপর ইফেক্টটা কি? হার্ডেন্স দ্য সুপারফিশিয়াল সেল, রিডিউস দ্য সিক্রেশন অফ মিউকাস গ্ল্যান্ড, প্রোটেক্ট মিউকোসা ফ্রম লোকাল ইরিটেশন। আর দাঁতের উপর শ্রিঙ্কেজ দ্য পাল্প টিস্যু, আমরা একটু পড়েছিলাম। না ম্যাম, ইউসও বলছি ম্যাম। কোনটা? ডেন্টাল ইউজ করছি। স্ট্রিনজেন্ট আর মাউথওয়াশ পর্যন্ত পড়ছিলাম। এরপর আরো অনেকগুলো ডেন্টাল ইউজ। এরপর আসে আমরা ডেন্টাল ইউজ অফ টেনিক অ্যাসিড। এখানে আমরা স্ট্রিনজেন্ট হিসেবে প্রিপারেশনটা কত? 0.5% টেনিক অ্যাসিড। আর মাউথ ওয়াশের জন্য আমরা এটা কিভাবে প্রিপারেশন করতে পারি? 5 to 10 গ্রাম grains in 1 fluid ounce। যে মাউথ ওয়াশটা সোল এন্ড টেন্ডার ব্লিডিং কামের জন্য আমরা ইউজ করব, 5 থেকে 10 গ্রাম 1 ফ্লুইড আউন্সের সাথে মিক্স করে এটা আমরা মাউথ ওয়াশ হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে যেটা স্টোমাটাইটিস, টনসিলাইটিস, ফেরিনজাইটিস, সেক্ষেত্রে ইফেক্টিভ হবে মাউথ ওয়াশটা যদি আমরা 1 part টেনিক অ্যাসিড ডাইলুটেড উইথ 10 parts of water। 10 parts ওয়াটারের সাথে 1 part যদি টেনিক অ্যাসিড আমরা মিক্স করি, সেই মাউথ ওয়াশটা আমার স্টোমাটাইটিস, টনসিলাইটিস এন্ড ফেরিনজাইটিসের জন্য ইউজফুল হবে। আর স্পঞ্জি গামের জন্য ইউজফুল হবে কোনটা? 20% অ্যালকোহল সলিউশন।
এটুক ছিল তো না? এরপর Yes, আমরা ma'am. ছিল ফেনিক অ্যাসিডে আরো অনেকগুলো অ্যাকশন আছে, অনেকগুলো ইউজ আছে। আমরা একটা পড়লাম মাউথ ওয়াশ হিসেবে, আর একটা পড়লাম আমরা অ্যাসিডেন্ট হিসেবে, আর একটা হচ্ছে সিনোস্টেটিক এজেন্ট। আমরা পড়ার সময় পড়ছিলাম কন্ট্রোল ব্লিডিং, তো স্টপ ব্লিডিং, ব্লিডিংটাকে কন্ট্রোল করে। তাহলে ফেনিক অ্যাসিড পাউডার অর স্যাচুরেটেড সলিউশন ইজ ইউজড টু কন্ট্রোল ডেন্টাল ব্লিডিং, পার্টিকুলারলি ফ্রম ডেন্টাল সকেট। অর্থাৎ টুথ এক্সট্রাকশনের পরে ডেন্টাল সেক্টরে যদি এক্সট্রা ব্লিডিং হয়, এক্সেসিভ ব্লিডিং হয়, সেক্ষেত্রে ব্লিডিংটাকে স্টপ করার জন্য আমরা ফেনিক অ্যাসিড পাউডার অথবা সলিউশন ইউজ করতে পারি। আর হচ্ছে ইনডেন্টিফ্রিজেস, ডেন্টিফ্রাইসেস অর্থাৎ আমরা পেস্টের মধ্যে ইউজ করতে পারি 1 গ্রেন ফেনিক অ্যাসিড উইথ 30 গ্রেনস অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইন ডেন্টিফ্রাইসেস। ক্যালসিয়াম কার্বনেটের সাথে মিক্স করে ফেনিক অ্যাসিডকে আমরা ডেন্টিফ্রাইসে ইউজ করতে পারি। as অফটান্ডেন্ট, এটা আমরা অফটান্ডেন্ট হিসেবে ইউজ করতে পারি, as মামিফাইং এজেন্ট হিসেবে ইউজ করতে পারি, as অ্যান্টিডট হিসেবে ইউজ করতে পারি। ফেনিক অ্যাসিড with alkaloids, glycosides, metallic ion to form compound which has therapeutic value in acute poisoning. ভিতরে গুলো যদি মনে রাখতে নাও পারো, অন্তত হেডলাইন গুলো মনে রাখতে হবে। তাহলে as astringent, as mouthwash, as mosquitotic agent in dentifrices, as abscondent, as mummifying agent, and as antidote. এটা এই পরীক্ষায় অনেকবার এসেছে, একই কোয়েশ্চেন। জানি গেছে। তাহলে মামিফাইং এজেন্ট হিসেবে আমরা কখন ইউজ করব? শুধুমাত্র আনইনফেক্টেড পাল্পের ক্ষেত্রে। ইন কেস অফ আনইনফেক্টেড পাল্পের ক্ষেত্রে এটাকে আমরা ফেনিক অ্যাসিডটা মামিফাইং এজেন্ট হিসেবে ইউজ করব। এখানে এটা মাইল্ড অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করবে। লিখা শেষ? না ম্যাম। এরপরে আসি আমরা ফেনিক অ্যাসিডের অ্যাডভার্স ইফেক্ট। এটা কি কি ইফেক্ট আছে, অ্যাডভার্স ইফেক্ট কি আছে? ম্যাম লাস্টের একটু লেখা বাকি। As antidote, fenic acid with alkaloids, glycosides, metallic ion to form compound which has therapeutic value in acute. জি ম্যাম শেষ। এখন আমরা আসি অ্যাডভার্স ইফেক্ট অফ ফেনিক অ্যাসিড। এটা কি কি টক্সিক ইফেক্ট আর অ্যাডভার্স ইফেক্ট আছে? আমরা বলছিলাম ডেন্টাল পাল্পে এটা shrinkage of pulpal tissue. It causes shrinkage of pulp tissue. লিভার সেলকে নেক্রোসিস করে, তাহলে লার্জ অ্যামাউন্ট মে প্রডিউস হেপাটোটক্সিসিটি।
decrease if ingested. Tannic acid may absorb from GIT and may causes severe necrosis of liver cells. অর্থাৎ আমরা যে ইফেক্ট গুলো লোকাল ইফেক্ট, সিস্টেমিক ইফেক্ট, ওখান থেকে বের করে অ্যাডভার্স ইফেক্ট গুলো হচ্ছে এটা খারাপ ইফেক্ট। shrinkage of pulp tissue, hepatotoxicity, decreased salivary secretion, আর এটা হচ্ছে necrosis of liver cell. ম্যাম লিখছি। একটু পর আমাদের tannic acid preparation, mechanism of action, pharmacological effect, dental use, adverse effect. tannic acid থেকে আসলে pharmacological aspect ছিল কি কি? tannic acid এর প্রিপারেশনটা, এরপর আমরা নতুন একটা টপিক শুরু করব, gingival retraction for। আমরা একটু করি, ফার্মাকোলজি অফ tannic acid সোর্স ছিল নার্ভ পালস অফ O3, ফর্মুলা ছিল C76H2O46। এটা এক ধরনের পলিমার অফ গ্যালিক অ্যাসিড মলিকুলস এন্ড গ্লুকোজ। It's mainly polyphenolic acid. The color have bluish white or light brownish powder. It is soluble in water and 95% alcohol. এটা কোনো অর্ডার নেই, টেস্ট আছে স্ট্রিংজেন্ট টেস্ট। এটা হচ্ছে অ্যাসিডিকনেস আছে, যেটা আমরা অ্যাকোয়াস সলিউশন করি। প্রিপারেশন কিভাবে করব? পাউডার also mixed with alcohol and water. যেহেতু অ্যালকোহল 95% soluble আর ওয়াটার হচ্ছে soluble। মেকানিজম অফ অ্যাকশন কি ছিল দেখি একজন বলো। মেকানিজম অফ অ্যাকশন দুটো ওয়েতে ছিল। একটা কি করে অ্যাপ্লিকেশন যখন আমরা tannic acid যখন অ্যাপ্লাই করি তখন একটা সুপারফিশিয়াল সেলের উপর কাজ করে, একটা হচ্ছে ক্যাপিলারি বেডের অ্যারাউন্ডে প্রোটিনের উপর কাজ করে। সুপারফিশিয়াল সেলের উপর যখন কাজ করে তখন এখানে কি হবে? প্রোটিনটা প্রিসিপিটেট হবে। প্রোটিন প্রিসিপিটেট হয়ে সুপারফিশিয়াল সেলকে হার্ডেন করবে, যার কারণে রেজিস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর যখন ক্যাপিলারি বেডের অ্যারাউন্ডে যখন এটা কাজ করবে প্রোটিনের উপর, সেখানেও প্রোটিন প্রিসিপিটেট হবে অ্যারাউন্ড দ্য ক্যাপিলারি বেড, reduce local circulation and decrease vascularity in inflamed area. এখন আসে আমরা gingival retraction or gingival retraction। এটা কি জিনিস? আর gingivalটাকে আমাদের রিট্রাকশন করতে হবে, কিছু কিছু কেজে আমাদের রিট্রাকশন করতে হয়। নন সার্জিক্যাল রিট্রাকশন, সার্জিক্যাল রিট্রাকশন না হলে gingival যে ফ্লুইড, যে ব্লিডিং আছে, এক্সেসিভ ফ্লুইডগুলো আমাদের যে কোনো, যেমন ফিলিং করছি অথবা একটু এক্সট্রাকশন করছি, যেগুলো আমরা ময়েশ্চার কন্ট্রোল করতে হয়, লাইট ফিলিং, অথবা আমাদের কোনো একটা ইমপ্রেশন নিচ্ছি, এখানে জিঞ্জিভাল ফ্লুইড এত ব্লিডিং এর জন্য হয়তো আমার এটা অ্যাকুরেসি না, এই জন্য অ্যাকুরেসি আসার জন্য আমার জিঞ্জিভাল রিট্রাকশন কর্ডটা ইউজ করতে হয়। এটা gingival retraction-টা কি? Gingival retraction is deflection of the marginal gingiva away from the fruit. তাহলে মার্জিনাল জিঞ্জিভাটাকে ডিফ্লেকশন করবে। এটা জিঞ্জিভা না, যেটা ফ্রি জিঞ্জিভা বলি অথবা মার্জিনাল জিঞ্জিভা, মার্জিনাল জিঞ্জিভাকে আমার টুথকে যে সারাউন্ড করে রাখে সেই টুথ থেকে একটা ডিফ্লেকশন করতে হবে। ক্লাসিফিকেশন অফ gingival retraction। প্রথমে নন সার্জিক্যাল রিট্রাকশন, রাবার ড্যাম, যেমন আমরা রাবার ড্যাম ইউজ করি, যেটা মেকানিক্যাল মেথড।
রাবার ড্যামের কাজ হচ্ছে জিঞ্জিভাকে দাঁত থেকে আলাদা করে রাখা। অর্থাৎ রিট্রাকশন কর্ড মেকানিকো কেমিক্যাল মেথড, একটা রিট্রাকশন রিং মেকানিক্যাল মেথড, একটা হচ্ছে কপার ব্যান্ড এটাও মেকানিক্যাল মেথড। এগুলো হচ্ছে নন সার্জিক্যাল রিট্রাকশন। हम लिखी नहीं। অর্থাৎ আমাকে এই রিট্রাকশন গুলো ইউজ করতে কোনো সার্জারিতে যেতে হবে না, কোনো ইনভেসিভ ওয়ে লাগবে না। मैम তাহলে लिखी। আজকে রাবার ড্যাম, রিট্রাকশন কর্ড, রিট্রাকশন রিং, কভার ব্যান্ড। এরপর আসে আমরা সার্জিক্যাল রিট্রাকশন। অর্থাৎ সার্জারি জিঞ্জিভেক্টমি করার সময় আমরা দিতে পারি, জিঞ্জিওপ্লাস্টি করার সময় দিতে পারি, পেরিওডন্টাল ফ্ল্যাপ সার্জারি, ফ্ল্যাপ প্রসিডিউরের সময়, ইলেকট্রো সার্জারি করার সময়, রোটারি জিঞ্জিভাল ফ্লুইডেজ করার সময়। অর্থাৎ জিঞ্জিভেক্টমি করার সময় আমাকে জিঞ্জিভাকে রিট্রাক্ট করতে হবে, জিঞ্জিওপ্লাস্টির সময়ও রিট্রাক্ট করতে হবে। পেরিওডন্টাল ফ্ল্যাপ প্রসিডিউরে আমরা জিঞ্জিভাকে রিট্রাক্ট করি, ইলেকট্রো সার্জারি করার সময়, রোটারি জিঞ্জিভাল ফ্লুইডেজ করার সময়। এটা হচ্ছে সার্জিক্যাল। আমাদের টপিকটা ছিল জিঞ্জিভাল রিট্রাকশন কর্ড। কিন্তু জিঞ্জিভাল রিট্রাকশনটা আমরা দুই ধরনের করতে পারি, একটা সার্জিক্যাল, একটা নন সার্জিক্যাল। নন সার্জিক্যালে করতে পারি রাবার ড্যাম, রিট্রাকশন কর্ড, রিট্রাকশন রিং, কপার ব্যান্ড। আর সার্জিক্যাল করার সময় কোন কোন প্রসিডিউরে করতে হয়? জিঞ্জিভেক্টমি, জিঞ্জিওপ্লাস্টি, পেরিওডন্টাল ফ্ল্যাপ প্রসিডিউর, ইলেকট্রো সার্জারি, রোটারি জিঞ্জিভাল ফ্লুইডেজ। জিঞ্জিভেক্টমিটা কি? এক্সিশন অফ জিঞ্জিভা, তাই না? এত জিঞ্জিভাটা जी কেটে मैम। ফেলা। এক্সিশন অফ জিঞ্জিওপ্লাস্টি, রিশেপিং অফ জিঞ্জিভা, রিশেপিং অফ জিঞ্জিভা। আর পেরিওডন্টাল ফ্ল্যাপ প্রসিডিউর, অর্থাৎ পেরিওডন্টাল থেরাপির জন্য আমরা পেরিওডন্টাল ফ্ল্যাপ তোলার সময় যে প্রসিডিউরটা মেইনটেইন করি এটা হচ্ছে পেরিওডন্টাল ফ্ল্যাপ প্রসিডিউর। পেরিওডন্টাল ফ্ল্যাপ, মিউকোপেরিওস্টিয়াল ফ্ল্যাপ বলা হয় এটাকে। মিউকোপেরিওস্টিয়াল, পেরিওস্টিয়াম সহ মিউকোসা সহ পুরোটা এটা হচ্ছে মিউকোপেরিওস্টিয়াল ফ্ল্যাপ। এই ফ্ল্যাপ তোলার সময় আমাদেরকে জিঞ্জিভাটাকে রিট্রাক্ট করতে হয়। দেখি না। मैम लिखते। এরপরে আসে আমাদের জিঞ্জিভাল রিট্রাকশন কর্ড। আমাদের টপিক ছিল আমাদের আইটেম কার্ডের জিঞ্জিভাল রিট্রাকশন। এটাই জিনিস থেকে এটা নন সার্জিক্যাল প্রসিডিউর আমরা করলাম না, নন সার্জিক্যাল জিঞ্জিভাল রিট্রাকশন। Gingival retraction cord is the most effective method for retracting gum tissue or gingival tissue to provide a clear working view of the tooth. Gingival retraction cord is the most effective method for retracting gum tissue to provide a clear working view of the tooth. তো আমাদের এখানে অবজেক্টিভটা কিন্তু ডেফিনিশন মধ্যে অবজেক্টিভটা বোঝা যাচ্ছে। ওয়ার্কিং ভিউটাকে আমরা ইমপ্রুভ করার জন্য, ওয়ার্কিং ফিলটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের gingival retraction cordটা আমরা ইউজ করি। তো কি কি ধরনের gingival retraction cord আছে? According to configuration, twisted, knitted, plain,
twisted, knitted, plain. According to configuration আর according to surface finish অর্থাৎ ওয়াক্স আনওয়াক্স সারফেসের মধ্যে ওয়াক্স দিয়েও কট আছে আর একটা হচ্ছে আনওয়াক্স ছাড়াও ভিজুয়াল রিফ্লেকশন কট এটা হলো according to surface finish এরপর হচ্ছে according to chemical treatment ম্যাম এর আগের পেজটা একটু দিবেন একটু তাড়াতাড়ি করো লিখছি ম্যাম এখন হচ্ছে according to chemical play impregnate সম্পৃক্ত অথবা absorbable আর according to number strength single অর্থাৎ ডাবল according to thickness thicknessটা হচ্ছে কালার কোডেড থাকে যেমন ব্ল্যাকটা হচ্ছে 30 সাইজ ইয়েলো হচ্ছে 20 সাইজ পার্পল হচ্ছে 10 সাইজ ব্লু হচ্ছে 1 গ্রিন হচ্ছে 2 রেড হচ্ছে 3 এইগুলো হচ্ছে কোটার বাইরে এটা লিখে থাকে 30 হলো বুঝতে হবে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক 20 হচ্ছে ইয়েলো পার্পল হচ্ছে 0 সাইজ পার্পল কালার 1 সাইজ ব্লু কালার 2 সাইজ গ্রিন কালার 3 সাইজ রেড কালার লিখছি ম্যাম আর এটা গেল আমরা ক্লাসিফিকেশন আমরা করলাম according to configuration according to surface finish according to chemical according to number strength according to thickness classification of gingival cut এগুলো মুখস্থ করতে হবে আসলে মুখস্থ করে মনে রাখা ছাড়া কোনো উপায় নেই এখন আমরা বললাম কেমিক্যাল যে বললাম কেমিক্যাল কি ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি এই জিঞ্জিভাল রিফ্লেকশন করে এটা কি প্রপার্টি আছে যার কারণে এটা আমরা ক্লিয়ার অপারেটিং ফিল্ড পাই অথবা ক্লিয়ার ফিল্ড সারফেস পাই এটার একটা হচ্ছে আমরা তাহলে আমরা এখানে কেমিক্যাল ইউজ করতে পারি কি কি কেমিক্যাল ইপিনেফ্রিন 0.1% and 8% ইপিনেফ্রিন ইউজ হয় 0.1% and 8% কেন এটা ইপিনেফ্রিনের কাজ কি অর্থাৎ অ্যাড্রিনালিনের কাজ কি ক্লিয়ার একটা ফিল তৈরি করার জন্য অর্থাৎ এখানে ভেজোকনস্ট্রিকশন হয়ে আমার ব্লাড প্লাস একটা ফিল তৈরি করার জন্য এখানে অ্যাড্রিনালিন ইপিনেফ্রিন ইউজ করা হয় তারপর হচ্ছে অ্যালার্ম 100% অ্যালার্ম এটা আরেকটা নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট আর পটাশিয়ামও বলা হয় এটা অ্যালুমিনিয়াম 100% অ্যালার্ম অ্যালুমিনিয়াম ক্লোরাইড 5% অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 25% অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুটো ইউজ করা হয়
ফেরিক সালফেট, অর্থাৎ ফেরিক সল্ট হিসেবে আমরা ফেরিক সালফেট ইউজ করি 13.3%। 13.3%। Zinc chloride or zinc salt, zinc chloride concentration is 8% and 40%. Phenic acid use করা হয় 20% and 100%. দুইটাই concentration use করা হয়। আর megadose করা হয় 45%। মেগাডোজ সলিউশনটা কি? বাকি সবগুলো মোটামুটি আমরা ওর সাথে পরিচিত, তাই না? এই সল্টগুলোর সাথে ইপিনেফ্রিন, অ্যালাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক সালফেট, জিঙ্ক ক্লোরাইড, ফেনিক অ্যাসিড। অপরিচিত মনে হয় মেগাডোজ সলিউশন, না? জি ম্যাম। মেগাডোজ সলিউশন বলা হচ্ছে একটা হচ্ছে কনডেনসেশন প্রোডাক্ট। কোন কোন কেমিক্যালের? Condensation product of metacrysal sulfonic acid and formaldehyde. The condensation product of metacrysal sulfonic acid and formaldehyde condensation solution টাকে বলা হয় ম্যাগাটাল সলিউশন। আচ্ছা ম্যাগাটাল সলিউশনের মধ্যে থাকবে কি? metacrysal sulfonic acid and formaldehyde। sulfonic acid and formaldehyde condensation product হচ্ছে ম্যাগাটাল সলিউশন। এটা 45%টা অনেক বেশি ইফেক্টিভ। এগুলো মুখস্থ করতে হবে, পার্সেন্টেজ গুলো মুখস্থ করতে হবে। সবগুলো কনসেন্ট্রেশন ইউজ করা হয় না, তাহলে এখানে যে যে কনসেন্ট্রেশন গুলো দেওয়া হয়েছে এগুলো ইউজ হয় এবং এগুলো মুখস্থ করতে হবে। যেমন ম্যাগাডোজ সলিউশনে 45% কনসেন্ট্রেশন, ফেনিক অ্যাসিডের 20% and 100%, জিঙ্ক ক্লোরাইডের 8% and 40%, ফেরিক সালফেটের 13.3%, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 5% and 25%। অ্যালাম হচ্ছে 100% কনসেন্ট্রেশন ইউজ করা হয়, ইপিনেফ্রিন হচ্ছে 0.1% and 8%। এখন আমরা এই জিঞ্জিবল রিট্রাকশন পটটা কোথায় কোথায় ইউজ করব? আমরা জানলাম রিট্রাকশন পট, কম্পোজিশন জানলাম, ক্লাসিফিকেশন জানলাম, এখন আমরা এটা কোথায় কোথায় ইউজ করতে হবে? ইন্ডিকেশন আর ইউজ অফ জিঞ্জিবল রিট্রাকশন পট। বললাম যে আমরা ক্রাউন প্রিপারেশনের আগে অথবা ক্রাউন প্রিপারেশনের পরে, ইমপ্রেশনের আগে, জিঞ্জিবল রিট্রাকশন প্রায়র টু ইমপ্রেশন। ক্রাউন প্রিপারেশনের পরে যখন আমরা ইমপ্রেশন নিব, ইমপ্রেশনের আগে আমাকে জিঞ্জিবল রিট্রাকশন পটটা ইউজ করতে হবে। কেন? যেন এখানে একটা ক্লিয়ার ব্লাড ফিল পাওয়া যায়, ব্লাডলেস ফিল পাওয়া যেতে পারে। ইমপ্রেশনের যে ভিজুয়াল মার্কিং গুলো যেন ক্লিয়ার বোঝা যায়। এরপর হচ্ছে প্রিপারেশন অফ ফিক্সড ভিনিয়ার। যখন আমরা ভিনিয়ার অথবা ক্রাউন সাপ্লাই দিব সেক্ষেত্রে আমাদের ভিজুয়াল ফ্লুইডটা প্রিভেন্ট করার জন্য, অপারেটিভ এরিয়াটাকে ক্লিয়ার দেখার জন্য তখন আমরা রিট্রাকশন পটটা ইউজ করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট রেস্ট্রিকশন অফ দা ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 and ক্লাস 5 টেবিল। একটা ক্লাস 1 লিখা হয় না কেন? ক্লাস 1টা বাদ গেল কেভিটির মধ্যে কেন? দেখে একজন বলো তো।
বিবি ফাতেমা, রোল 6 জি জি ম্যাম। বলা থাকে এখানে রেস্ট্রিকশন অফ দ্য ক্লাস 2, 3, 4, 5 কেভিটিস, অর্থাৎ জি এই ম্যাম। কেভিটি গুলো ফিলিং করার ক্ষেত্রে আমাকে ভিজুয়ালাইজেশন কোডটা ইউজ করতে হবে। ওয়ানের ক্ষেত্রে লাগবে না কেন? ম্যাম ওয়ানটা হচ্ছে ম্যাম পোস্টেরিয়রটিতে হয় ক্যাভিটিটা। টু বুঝতে দিতে হয় না? ক্লাস ম্যাম টুটা বুঝতে দিতে না? অক্লুজাল সার্ফেসে বলে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ এটা অক্লুসাল সারফেসের অক্লুজাল জন্য। সারফেস। আমাদের জি আমরা ম্যাম। পড়ছি জিঞ্জিভাল ইন্টারঅ্যাকশন কড। ক্লাস 1 সাথে জিঞ্জিভাল কোনো সম্পর্ক আছে? না ম্যাম, নো এটা ম্যাম। অক্লুজাল হিসেবে। অর্থাৎ এখানে এখানে ক্লাস 2টা কোন দাঁতে হয়? কোথায় হয়? ক্লাস 2 কেভিটিস কোথায় হয়? মাহমুদুল হাসান। ম্যাম ম্যাম অক্লুজাল আর হচ্ছে প্রক্সিমালের একটা সাইডে, মানে দুইটা সার্ফেস মিলে। অর্থাৎ পোস্টিরিয়রটিতে প্রিমোলার এন্ড মোলারের প্রক্সিমাল সারফেসে হবে। প্রক্সিমাল সারফেস। জি অক্লুসাল ম্যাম। হতেও পারে, না হতে পারে। মেইনলি হচ্ছে প্রক্সিমাল সারফেস। তো প্রক্সিমাল সারফেসের এক্সটেনশনটা কতটুকু? উপরে থাকবে অক্লুসাল সারফেস, নিচে থাকবে কোথায়? জিঞ্জিভা। ওই নেক নেক জিঞ্জিভা পর্যন্ত। জিঞ্জিভা। তাহলে এখানে যে জিঞ্জিভাল যে ফ্লুইড, আমরা যখন কেভিটি প্রিপারেশন করব, যে প্রক্সিমাল বক্স, একটা অক্লুসাল বক্স থাকে, একটা প্রক্সিমাল বক্স থাকে। এই প্রক্সিমাল বক্সে জিঞ্জিভাল ফ্লুইড থেকে আমার ফিলিংটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে জিঞ্জিভাকে করে রিট্রেক্ট করতে হবে। আর ক্লাস 3 অনলি প্রক্সিমাল। অ্যান্টেরিয়র টিথের ম্যাম প্রক্সিমাল সার্ফেস। অ্যান্টিরিয়র টিতে, তাও প্রক্সিমাল সারফেস, যেটাকে টাচ করবে না, সেখানেও জিঞ্জিভাল মার্জিন এখানে রিলেটেড। যদি জিঞ্জিভাল মার্জিন, আমি যদি কোনো জিঞ্জিভাল কট অথবা কোনো ফ্লুইডটাকে প্রিভেন্ট না করি, জিঞ্জিভাল ফ্লুইড বলো অথবা ব্লিডিং কোনো পয়েন্ট যদি আমরা না করি, জিঞ্জিভাল ব্লিডিংটাকে যদি আমরা প্রিভেন্ট না করি, স্টপ না করি, তাহলে কি প্রবলেম হবে? ফ্লুইডটা ফিলিং এর সাথে মিশে ফিলিংটাকে ফেলিয়ার করবে। এই জন্য পেশেন্ট কমপ্লেন করবে যে আমি যে 1 মাস ওখানে দাঁতে ফিলিং করে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্লাস 2 ফিলিংটা ফেলিয়ার হয় এই কারণে। অর্থাৎ আমার জিঞ্জিভাল মার্জিন যেভাবে ক্লিয়ারলি তাদের সাথে অ্যাডাপ্টেশন হওয়ার কথা, সেটাও অ্যাডাপ্টেশন হয় না। আর একটা হচ্ছে আমাদের ওখানে লিকেজ হয়, জিঞ্জিভাল ফ্লুইড গুলো লিকেজ হয়ে ফিলিং এর সাথে মিক্সড হয়ে যায়, অর্থাৎ ব্লাড গুলো লিকেজ হয়ে সাথে মিক্সড হয়ে যায়, যার কারণে আমাদের ফিলিং গুলো ফেলিউর হয়, ফিলিং করে যায়। অথবা অনেক সময় দেখা যায় যে এই জিঞ্জিভাল মার্জিনে হিমেরিন কেরিস থেকে যায়, যার কারণে ওখান থেকে সেকেন্ডারি কেরিস ডেভেলপ। এরপর হচ্ছে আমরা হিমোস্টেসিস করার জন্য, হিমোস্টেসিস কেন আমরা যে ইপিনেফ্রিন ইউজ করছিলাম, ব্লাড কন্ট্রোল ব্লিডিং করার জন্য আমরা জিঞ্জিভাল ইনফেকশন কটটা ইউজ করতে পারি। এখন কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো না, এর আগে বললাম ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন। যদি হাইপারসেনসিটিভ টু ইপিনেফ্রিন, এরকম যদি নোন হাইপারসেনসিটিভ থাকে ইপিনেফ্রিনে, তাহলে আমরা সেক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে ভিজুয়াল ইনফেকশন কটটা ইউজ করবো না। পেশেন্ট উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকলে ভিজুয়াল ইনফেকশন কট ইউজ করা যাবে না। হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েডিজম। ঠিক আছে, শেষ। এরপর দেখো তোমাদের বিভিন্ন সময়ে ম্যাম একটু করে দিবেন, লাস্টেরটা লিখে নেই। sensitivity of epinephrine, patient with CVS, hypertension, uncontrolled diabetes, and also hyperthyroidism.
এখন ম্যাম পরীক্ষা আগের স্লাইডটা একটু এটা বললাম না, আমি মুখে বলছি না, শুনো না, পাঁচটা শব্দ শুধু। তোমরা আবার ক্লাস হচ্ছে করতে শুরু করে দিও। হয়েছে? ম্যাম লিখছি। এখন বিভিন্ন সময়ে তোমাদের এই কোয়েশ্চেন গুলো এসেছে। ডিফাইন এন্ড ক্লাসিফাই স্ট্রিনজেন্ট, পারবে তো বলতে না? রাইট দ্য রেশনাল ইউজ অফ স্ট্রিনজেন্ট ইন ডেন্টিস্ট্রি, এটা এসএসসি তে ছিল টপিক। রেশনাল ইউজ অফ স্ট্রিনজেন্ট ইন ডেন্টিস্ট্রি। Briefly describe the pharmacological effect of tannic acid. Different use of tannic acid in dentistry. ডেন্টিস্ট্রিতে আবার আলাদা করে ইউজ আছে, এই জন্য আলাদা করে তোমাদেরকে পড়ানো হবে। ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে লোকাল ইফেক্ট, সিস্টেমিক ইফেক্ট। রাইট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ tannic acid। এখানে সব কোশ্চেন পড়ানো হয়েছে। ইয়েস ম্যাম। তাহলে আজকের মতো এখানে শেষ আমাদের জিঞ্জিভাল ডিটেকশন কর্ড আর হচ্ছে স্ট্রিনজেন্ট। খুব ছোট একটা টপিক, যেটা একটা ক্লাসে শেষ করার কথা ছিল, আমরা দুটা মিলে নিলাম। ঢুকতে ঢুকতে আমাদের দেরি হয়ে গেছে, আধা ঘন্টা চলে গিয়েছে। আগামী দিন আমরা শুরু করবো ইনশাল্লাহ ডেন্টিফ্রাইসিস। থ্যাংক ইউ। এখন সবাই একটু পার্সেন্টেজ